নতুন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, উনি বিএনপির বহুল পরিচিত এবং জ্যেষ্ঠ নেতাদের ভেতরে একজন। তো উনি মন্ত্রী হবার পরে, স্বাস্থ্যমন্ত্রী হবার পরে ওনার একটি কথা মানুষের ভেতরে বেশ আলোচনার জন্ম দিয়েছে, বোথ সোশ্যাল মিডিয়া এবং বাইরেও। তো একটি প্রসঙ্গে স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সুবিধা আর কি, চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলতে গিয়ে উনি বলেছেন যে এখন তো রোগীরা ডাক্তারের পেছনে ঘুরে, তো এখন থেকে মানে ইমপ্লিকেশনটা হচ্ছে এরকম, উনি এমন ব্যবস্থা করবেন যে ডাক্তাররা রোগীদের পেছনে ঘুরবে। কেন ভাই, এটা মানে কী ধরনের বক্তব্য হলো? আপনি কি ডাক্তারদের সাথে কথা বলে নিয়েছেন? মানে কি ব্যবস্থা করলে ডাক্তাররা রোগীদের পেছনে ঘোরাঘুরি শুরু করে দেবেন? একজন মন্ত্রী হয়ে আর একটু সংযত বক্তব্য রাখলে ভালো হতো না? আশা করি উনি ডাক্তারদের বিভিন্ন সংগঠন আছেন, তাদের সাথে কথাবার্তা বলে নিয়ে এটা বলেছেন। এটা তো আসলে বাস্তবসম্মত নয়। ডাক্তাররা কোনো কাজে, বাংলাদেশের ডাক্তারদের আগে আপনি নিশ্চিত করেন যে ওনাদের সরকারি ডাক্তারদের আর কি, যে ওনাদেরকে পোস্টিং দিলে ওনারা তদবির মানে ইয়েতে আর কি, রুরাল অঞ্চলে পোস্টিং দিলে ওনারা অন্তত ওই তদবির বাণিজ্য করে, তদবিরবাজি করে তারা ঢাকায় থেকে যাওয়ার চেষ্টা করবেন না। তাদের জন্য প্রচুর ফ্যাসিলিটিস দেওয়া আছে। বাংলাদেশ খুব একটা ধনী রাষ্ট্র নয়, তারপরেও তাদের সরকারি কর্মকর্তাদের জন্য আউট অফ প্রপোর্শন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়, মানে তাদের সুবিধার দিকে লক্ষ্য রেখে। তো ওনারা তার পরিবারটা নিয়ে জানি না, এমনকি তারা ইয়েতে করেন না, হ্যাঁ, এই জায়গায় ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেন না এমন অভিযোগ রয়েছে। তাদের থাকার কথা ওই জায়গায় থাকেন না, তারা ঢাকায় থাকেন, মাঝে মধ্যে যান, গিয়ে কৃতার্থ করেন রোগীদের বা যারা চিকিৎসা প্রার্থী তাদেরকে। সেটা না বলে উনি মানে সেরকম ব্যবস্থা আপনি করেন, সেটা একটা যুক্তি থাকে, সরকারি চাকরি করলে তো এটা করতে হবে। তো উনি এমন একটা ব্যবস্থা করে দেবেন যে ডাক্তাররা রোগীদের পেছনে পেছনে ঘুরতে থাকবে। শব্দ চয়নগত দিক থেকে মোটেও এটা খুব একটা মানানসই কিছু হয়নি। আচ্ছা, এটা গেল। ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ একজন বহুল পরিচিত এবং বিতর্কিত একটি চরিত্র। উনি এরশাদের উপদেষ্টা হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন এবং পরবর্তীকালে নিজে একটি দল করেন। এই নির্বাচনের আগে উনি নিজের দলকে বিলুপ্ত করে দিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ঢাকা ১৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। জয়টাও একটু প্রশ্নবিদ্ধ। প্রথমে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, যার সাথে ২-৩ হাজার ভোটের ব্যবধানে উনি জিতেছেন, সেই মামুনুল হককে বিজয়ী ঘোষণা বেসরকারিভাবে অলমোস্ট করে দেওয়া হয়েছিল এক প্রকার। তো তারপরে উনি জিতেছেন। তো সেই প্রসঙ্গ আমাদের ইয়ার না, কিন্তু উনি ওনার কথাবার্তায় তো উনি তো ভালোই বলতেন, টক শোতে কথাবার্তা সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলতেন এবং বেশ, হ্যাঁ, প্রমিত বাংলার উপরে ওনার দখল আছে, ইংরেজি ভাষার উপর দখল আছে, এটা আমরা জানি না। আমিও ব্যক্তিগতভাবে জানি, উনি শিক্ষকতা করতেন এবং আমি একটি পত্রিকায় কাজ করতাম, সেখানে উনি নিয়মিত কলাম লিখতেন, উনি চমৎকার ইংরেজি জানেন। তো এই ভদ্রলোক তো এমপি হয়েছেনই, ওনাকে শিক্ষা প্রতিমন্ত্রীও করা হয়েছে। তো উনি একটি কথা বললেন যে কি আমাদের, উনি শিক্ষা ব্যবস্থাকে এমন উচ্চতায় উনি নিয়ে যাবেন যে বাংলাদেশ থেকে কেউ আর বিদেশে যাবে না পড়ালেখার জন্য, এবং বিদেশ থেকে বরং বাংলাদেশে পড়াশোনার জন্য বহু লোক চলে আসতে থাকবে। এটি মানে হাস্যকর মন্তব্য আসলে। উনি কীভাবে করবেন, কী পদ্ধতি অবলম্বন করবেন, তার প্ল্যান অফ অ্যাকশন কী, এগুলো তো উনি ব্যাখ্যা করলেন না বা করার প্রয়োজন মনে করলেন না। উনি বলে দিলেন আর কি একটা কথা। তো উনি কি জানেন যে বাংলাদেশে আসলে কিন্তু বিদেশ থেকে পড়তে আসেন নেপাল, ভুটান,
ইভেন মালদ্বীপেরও কেউ আসে, আফ্রিকার কিছু দেশের আসে, ইন্ডিয়ার কাশ্মীরে আমরা দেখছি যে সেদিনও আমি কয়েকজনের সাথে আলাপ হলো, বাংলাদেশ মেডিকেল কলেজে মানে বেসরকারি প্রতিষ্ঠান, সেখানেও ইন্ডিয়ান কাশ্মীর থেকে কিছু ছাত্রছাত্রী পড়তে এসছেন চিকিৎসক হবার জন্য। তো যেখানে নিশ্চয়ই তারা যে 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 দেশের বা যে দেশের যে অংশের বাসিন্দা, সেখানকার তুলনায় বাংলাদেশের চিকিৎসা মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেটার মনে করে ওনারা এসেছেন। কিন্তু দলে দলে লোক বাংলাদেশে চলে আসবে, বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশে চলে আসবে, সেরকম ইনফ্রাস্ট্রাকচারও নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা অত উন্নত নাই। এবং উনি 5 বছরের ভিতরে, অথবা উনি তো বলছেন যে চলে আসবে বা কোনো সময়সীমা বলেন নাই, কত সময়ের ভিতরে আসবে সেটা বলেন নাই, কিন্তু আমি তো এই পুরো টার্মের ভিতরে দেখছি না যে এমনভাবে কি উন্নতি করে ফেলবেন আমাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে গোড়াতেই গলদ রয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার অনেক রকমের ঘাটতি রয়েছে, টার্সিয়ারি লেভেলে, টার্সিয়ারি এডুকেশনে আমাদের অনেক রকম ঘাটতি রয়েছে। সেগুলোকে তো অ্যাড্রেস কীভাবে করা হবে সেটা তো জানেন না। উনি নিজে অবশ্য বাইরেই পড়ালেখা করেছেন, মূলত পড়িয়েছেন এখানে, তাও একটা একটা এলিট একটা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উনি পড়াতেন। তো উনি কীভাবে কী করবেন সেখানে জানি না। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কত বিদেশি আসছে সেটা বা আসবে ভবিষ্যতে সেটা আমি জানি না। তো উনি এরকম একটা কথা বলে দিলেন আর কি। বলতে তো আর কি মানে কি ইয়ে লাগে না। ওনার তো বলার মতো অ্যাড্রেস করার অনেক কিছু আছে। এমপ্লয়াবিলিটি অ্যান্ড এডুকেশন আমাদের আমাদের উনি প্রচুর গ্র্যাজুয়েট উৎপাদন করার কথা ইঙ্গিত করেছেন তার বক্তব্যে। তো এই গ্র্যাজুয়েটগুলো কী করবে? হ্যাঁ, ঘোড়ার ঘাস কাটবে। তো তারা পিকুলিয়ার কথাবার্তা। তো তাদেরকে চাকরির ব্যবস্থা কি? আপনি বলতে পারতেন ইন্ডাস্ট্রির সাথে এডুকেশনের একটা একটা মানে একটা এক ধরনের সংযোগ স্থাপন করা দরকার। আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কর্পোরেটগুলোর সাথে ইউনিভার্সিটিতে যে রিসার্চ ডেভেলপমেন্টের ঘাটতি, এগুলোর সাথে কর্পোরেটগুলোকে যদি অ্যালাইন করা যায়, তাহলে হয়তো একটা পরিস্থিতির উন্নতি হতে পারে। বিদেশ থেকে ছাত্র ডেকে এনে করা, এবং বাংলাদেশ থেকে তো যাবেই, এটা বেটার শিক্ষা ব্যবস্থা যেখানে পাবে, সেখানে যে যিনি যোগ্য এবং যিনি আর্থিকভাবে সচ্ছল, উনি বাইরে পড়তে যাবেন, বা ওনার সন্তানদেরকে তিনি বাইরে পড়াবেন, দেশের বাইরে পড়াবেন। ভারতেই হাজারে হাজারে বাংলাদেশি ছাত্র পড়তে যায়, এবং তারা অনেকেই হয়তো বাংলাদেশে পড়তে পারবেন। তো উনি কি এই ব্রেন বন্ধ করে দিতে পারবেন? ইয়েটা কি তার কিভাবে করবেন সেগুলোর দিকে উনি তেমন কোনো কথা বলেন নাই। তো আমরা তো স্বাগত জানিয়েছিলাম এই নতুন মন্ত্রিসভাকে, বেশ জ্ঞানীগুণী দু একজনের কথাবার্তা দেখে মনে হচ্ছে যে আমরা মনে একটু আগেই এই স্বাগতটা জানিয়ে ফেলেছিলাম। ওনার যিনি মন্ত্রী, মানে ওই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী এহসানুল হক মিলন, উনি একজন পরীক্ষিত মানে শিক্ষানুরাগী। উনি শিক্ষার ব্যাপারে তার নিজস্ব কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, এবং উনি তো আরও ইয়াং ছিলেন যখন উনি আগেও শিক্ষামন্ত্রী ছিলেন, তখন উনি প্রায় মানে নকল প্রতিরোধটার খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন। গুরুত্বের সাথে নেওয়া দরকার, নকলে আমাদের আসলে ছেয়ে গিয়েছে। এখন অবশ্য নকল ঠেকানো অনেক ডিফিকাল্ট। এখন তো আপনার এআই ইত্যাদি আছে, স্পেশালি টার্ম পেপার, থিসিস, এগুলো তো মানে প্লেজারিজম হচ্ছে বা এআই করে দিচ্ছে। তারপরে মানে পরীক্ষা হলে নকলটা ঠেকানোটা খুব জরুরি। তো সে ব্যাপারে উনি নিশ্চয়ই এবারও করবেন, যথাযথ পদক্ষেপ নেবেন। তবে ওই হেলিকপ্টার থেকে নেমে ওই কেন্দ্রে যাওয়া, এগুলোকে একটু স্টান্টবাজি বা শোম্যানশিপ মনে হয়। ওনার হয়তো ইন্টেনশন ওরকম ছিল না, উনি একটা বার্তা দিতে চেয়েছিলেন। তো এবার ওরকম না করে নকল প্রতিরোধের জন্য উনি যথাযথ কর্তৃপক্ষের কাছে নির্দেশনা দিলেই যথেষ্ট। উনি অটো পাসের বিরোধিতা করেছেন। অটো পাস নাও আমাদের এখানে করোনার সময় শুধু না,
আন্দোলনকে কেন্দ্র করেও জোর করে এইচএসসির একটা ব্যাচ তারা অটোপাস নিয়ে নিল। এগুলো বন্ধ করলেন এবং উনি খুবই জরুরি একটি কথা বলেছেন যে শিক্ষকরা তাদের কাজ শিক্ষাদান, তারা রাস্তায় অবরোধ করে তাদের বেতন ভাতা বৃদ্ধির যে দাবি তোলেন, মানে তুলেছেন বেশ কয়েকবার এই ইন্টারিম আমলে, তো এগুলো উনি বন্ধ করবেন, একদম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। আরেকটা পজিটিভ দিক আমার বলতে হচ্ছে যে উনি ওই যে অটো রিনিউয়াল, হ্যাঁ, প্রতি বছর গেলেই এটা একটা রিনিউয়াল, নতুনভাবে ভর্তি ফি নেওয়া হয়, এগুলো উনি বন্ধ করবেন। মনে বলেছেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বন্ধ করবেন। এটা কতটা কার্যকরী হবে, কতটা করতে পারবেন সেটা নিয়ে আমার কিছু রিজার্ভেশন আছে, কিন্তু ওনার ইন্টেনশন ক্লিয়ার, উনি এগুলো বলেছেন। কিন্তু সিলেবাসের কথা উনি বলেছেন যে সিলেবাসটি চেঞ্জ, মানে রিভিউ করবেন ওনারা, ভালো কথা। সিলেবাসে অনেক গলদ আছে, এগুলো আসলে রিভিউয়ের দরকার আছে। কিন্তু একটা মূল শিক্ষার নীতি যে একটা প্রয়োজন আমাদের দেশে, যুগোপযোগী, আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাকচুয়ালি এর ভিতর দিয়ে যাচ্ছি। তো আমাদের সেই গতানুগতিক মুখস্থবিদ্যা উগড়ে দিয়ে আসা থেকে এটা চেষ্টা করা হয়েছিল তথাকথিত একটা সৃজনশীল পরীক্ষার মাধ্যম, ওটাও আবার গাইড বুক বের হয়ে গেল। তো আমাদের এটা খুব দক্ষতা আছে যে সব কিছু সার্কামভেন্ট করে একটা উপায় বের করে নেওয়া, সহজ করা, মেড ইজি, শিক্ষা মেড ইজি। তো এইটার ব্যাপারে উনি দেখবেন নিশ্চয়ই, এবং ভালোভাবেই দেখবেন। আমার তার ইন্টেনশন ভালোই মনে হচ্ছে। তো উনিও এডুকেশন, এমপ্লয়াবিলিটি, চাকুরি বা পেশার ক্ষেত্রে বা আমাদের উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রে এডুকেশন কতটা অবদান রাখতে পারে এই বিষয়ে কোনো কথাবার্তা উনি বলেন নাই। উনিও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অবশ্য ইটস টু আর্লি টু মেক আ ফাইনাল জাজমেন্ট। উনি বিভিন্ন ভাষায় যে আমাদের শিক্ষার্থীদের দক্ষ করে তোলার ব্যাপারে উনি কিছু বলেন নাই। আলটিমেটলি যদি, এবং ইয়ের কথা বলেন নাই যে আমাদের ভোকেশনাল এডুকেশনের ব্যাপারে কথা বলবেন আশা করি। এবং আলটিমেটলি আপনার যদি আমরা বেকার গ্র্যাজুয়েট তৈরি করে কোনো লাভ নাই, এরকম সবাইকে এমএ পাস করতে হবে, সবাইকে এখন তো সবাই এমএ পাস করার, এমএ পাস করতে হবে, বিএ পাস করতে হবে, ওগুলোর আসলে আমি কোনো প্রয়োজন দেখি না। এবং শিক্ষাবিদদের বেশিরভাগই দেখেন, মানে কেউই দেখেন না আসলে। এটা যে মোটামুটি আয় রোজগার করতে পারেন, শিক্ষার এটা উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন, এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবসম্মত নয়। একজন যারা হাতের কাজ জানেন, যারা টেকনিক্যাল বিভিন্ন কাজ জানেন, তাদের জন্য দেশে বিদেশে অনেক রকম চাকরির বাজার খোলা রয়েছে এবং উপার্জনের, দেশের থেকেও অনেক রকম উপার্জনের সুযোগ রয়েছে। তো উনিও একটি কথা বললেন যে কিশোরদেরকে সন্ধ্যার পরে, উনি নিজের এলাকার কথাই মেইনলি বলেছেন যে সন্ধ্যার পরে থাকলে পুলিশকে পুলিশ ব্যবস্থা নেয়, এ বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। ভালো কথা। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নাকি এলাকার এমপির কাজ নাকি শিক্ষামন্ত্রীর কাজ, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা বলেছেন। কিন্তু বলতে গিয়ে আরেকটা কথা বলেছেন যে এখানে যদি কোনো কনস্টিটিউশন না, সংবিধান যদি এখানে কোনো বাধা দেয়, তো সেটা আমরা দেখব, মানে ওনারা দেখবেন, হ্যাঁ, বিএনপি দেখবে। তার মানে কি, আপনি কি সংবিধানটা যখন আপনাদের প্রয়োজন হয় আপনারা তো খুব সংবিধান করে লাফালাফি করেন, হ্যাঁ, যখনই তখন সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য, যখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন, তখনও আপনারা তো তখন সরকারই ছিলেন না, সংবিধান রক্ষার জন্য আপনারা শপথ নিলেন না সংবিধান সংশোধন যে পরিষদ, সেটার জন্য তখনও বললেন যে এটা সাংবিধানিক নয়, এটা সংসদে গিয়েই সব সংবিধান সংক্রান্ত বিষয়। সংবিধান তো আপনাদের কাছে এত গুরুত্বপূর্ণ, কিন্তু একটা কিশোর বাইরে আছে, তার ফান্ডামেন্টাল রাইট যদি নষ্ট হয়, হ্যাঁ,
সেখানে আপনি কিশোর কি সংজ্ঞা দেবেন আপনি? এখন তো 22 বছরের ছেলেকেও ধরে নিয়ে আসবে। হ্যাঁ, এটা তো আপনার আনতে বললে, ডাকতে বললে ধরে নিয়ে আসে। এটা তো আমাদের ট্র্যাডিশন। তো আপনারা তো তখন আপনার কাছে সংবিধান আমরা দেখব। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আপনারা আপনার কাছে অন্তত এহসানুল হক মিলন সাহেব, আপনার কাছে আরেকটু বেটার কিছু আশা করছি। আপনার সততা তো অনস্বীকার্য। আপনি ইন্টিগ্রিটি দেখিয়েছেন। আপনি আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করে আপনি এখানে দেশে রাজনীতি করতে এসেছেন। তা আপনি এই সংবিধানকে যদি এরকম তাচ্ছিল্যই করেছেন এক প্রকার, বা খুব এত হালকাভাবে নেন, সেটা কি আপনার দলীয় স্ট্যান্স? এরকমই যখন প্রয়োজন তখন আপনারা সংবিধান করবেন, আর যখন আপনার নিজের দরকার তখন সংবিধানকে আপনারা দেখবেন, কোট আনকোট দেখবেন। এটা হয় না।